জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসনাতকে উদ্দেশ্য করে কুমিল্লা বিএনপির কড়া হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া। আরো জানিয়ে দিব ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে 4 জেলা। এদিকে উপদেষ্টা আসিফের ব্যাখ্যার জবাব দিলেন ইশরাক। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল ইতালির দূতাবাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। হাসনাতকে উদ্দেশ্য করে কুমিল্লা বিএনপির কড়া হুঁশিয়ারি। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটি এই বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে কুমিল্লায় হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া হাসনাত আব্দুল্লাহর মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিরোধী আখ্যা দেন। তিনি মন্তব্য করেন, এটি হাসনাতের মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত দেয় এবং তার অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন। সেলিম ভুইয়া বলেন, গত শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। সেলিম ভুইয়ার মতে এই মন্তব্যটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ক এবং এটি কুমিল্লা সহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বক্তব্যে সেলিম ভুইয়া কুমিল্লাকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ভূমি হিসেবে উল্লেখ করেন, যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা নেতৃত্ব দিয়েছেন। তিনি দাবি করেন, এই নেতারা দুর্দিনের রাজপথে থেকেছেন এবং জনগণের পাশে ছিলেন, অথচ হাসনাত আব্দুল্লাহ এই ইতিহাসকে মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। তিনি আরো বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। হাসনাত এখন কিংস পার্টির মুখপাত্র উল্লেখ করে সেলিম ভুইয়া বলেন, এই ধরনের ছেলে মানুষ নেতাদের মাঠে নামিয়ে সরকার গণতন্ত্রকে বিভ্রান্ত করেছে। কারামুক্ত হলেন নুসরাত ফারিয়া। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর 12:15টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছেছে। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে 4 জেলা। আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যার সংখ্যা রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে। পাশাপাশি শেরপুরে গত 4 দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। মঙ্গলবার বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন। মোস্তফা কামাল পলাশ বলেন, 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশঙ্কা রয়েছে। তিনি আরো বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর 12টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে এক নাগাড়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ সকাল 10টায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত 10টায় পর্যন্ত ছিল 39 সেন্টিমিটারের উপর। মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো। উপদেষ্টা আসিফের ব্যাখ্যার জবাব দিলেন ইশরাক। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবার এ বিষয়ে মুখ খুললেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে যুক্তি তুলে ধরে এ বিষয়ে কথা বলেন তিনি। ভিডিও বার্তায় ইশরাক হোসেন বলেন, জনগণকে ক্রমাগত মিথ্যা তথ্য ও আইনি অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। সরকারের উপদেষ্টা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে যে
যে 10টি তথাকথিত পয়েন্ট হাজির করা হয়েছে তা ভিত্তিহীন। এবার তথাকথিত 10টি পয়েন্টের জবাব দিলাম। গতকাল সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে যে 10টি পয়েন্ট তুলে ধরেন তার প্রথমটি হলো আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এর রায় প্রদান করেছে। এর জবাবে ইশরাক হোসেন বলেন, আরজি সংশোধন কোড অব সিভিল প্রসিডিউর আইনের অর্ডারে 6-17 অনুযায়ী আরজি সংশোধন করা যায়। এক্ষেত্রে হাইকোর্টের কোনো আইনকে ভায়োলেট করা হয়নি। অথচ স্থানীয় সরকার উপদেষ্টা আইন না জেনে শুধু সাধারণ জনগণকে ভুল বোঝানোর জন্য একথা বলেছেন। তিনি বলার চেষ্টা করছেন একটি নির্বাচনের মামলার অর্ডারে হাইকোর্টের একটি অবজারভেশন ছিল, আর সেই অবজারভেশন অনুসারে তিনি বলেছেন আমরা ভায়োলেট করছি, কিন্তু অবজারভেশন ইজ অবজারভেশন, এটা আইনের ঊর্ধ্বে যেতে পারে না। এটা আইনের অর্ডার 6-17 অনুযায়ী আরজি সংশোধন করা যায়। আসিফ মাহমুদের দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে এবং পরবর্তীতে কমিশন আপিলও করেনি। এর জবাবে বিএনপি নেতা বলেন, এই মামলাটি একতরফা রায় হয়নি। মামলার বিপক্ষে পলাতক মেয়র ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বিতা করেন। মামলার জবাবও দাখিল করেন। দীর্ঘদিন হাইকোর্টে এ মামলা স্টে করে রাখেন। এ কারণে এটি একতরফা রায় নয়, যথাযথ আইন মেনে ও আইনি অসামঞ্জস্যতা না পাওয়ায় নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আসিফ মাহমুদের তৃতীয় পয়েন্টটি ছিল আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই এবং একই সাথে দুজন নাগরিকের পাঠানো লিগ্যাল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর প্রতি উত্তরে ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের নিজস্ব আইনজীবী প্যানেল থাকার পরও অধিকতর বোঝার জন্য আইন উপদেষ্টার নিকট তারা ফাইলটি পাঠায়। পরে তারা দেখে শুনে আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় ফাইল পুনরায় ফেরত পাঠায়। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এভাবেই একে একে উত্তর দিতে থাকেন ইশরাক হোসেন। এখন দেখার বিষয় বর্তমান সরকার পক্ষ কি সিদ্ধান্ত নেয়। প্রবাসীদের জন্য বিশাল সুখবর দিল ইতালির দূতাবাস। ফ্যামিলি রিইউনিয়ন ভিসার আবেদনকারীদের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাস। তারা জানিয়েছে 2025 সালের চলমান আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসা অফিস নিয়মিত কাজ করছে। বর্তমানে 2025 সালের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে। 2024 সালের অনিষ্পন্ন আবেদন নিয়েও দূতাবাস বলেছে, বিগত বছরের পেন্ডিং ফাইলগুলো পর্যায়ক্রমে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিষয়ভিত্তিক অগ্রাধিকার অনুসরণ করে এসব আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। দূতাবাস আরো জানায়, শিশুদের সম্পর্কিত আবেদন ও মানবিক বিবেচনায় জরুরি কেসগুলোতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিছু আবেদন বিচারিক রায় ও আইনি দিক বিবেচনায় দ্রুত নিষ্পত্তির আওতায় আনা হয়েছে। সবশেষে আবেদনকারীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলা হয়, সবার প্রতি অনুরোধ তারা যেন ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে নিয়মিত আপডেটের অপেক্ষায় থাকেন।